একটা ছেলে যার বয়স 22 বছর, সে স্ট্রাগল করছে কিভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে ঢোকা যায়। এইদিকে বড় বড় অভিনেতারা আছেন, বড় বড় অভিনেতা, কিন্তু সে এন্ট্রি নিতে পারছে না। একবার নাম বদলে আবার ফের আর একটা নাম, পরপর দুটো সিনেমা ফ্লপ, কিন্তু 3 নম্বরটা কামব্যাক 74.5, অর্থাৎ মহানায়ক উত্তম কুমার, যার আজকের জন্মদিন। এই জন্মবার্ষিকীর দিনকে আমার সঙ্গে পুজো আড্ডাতে চলে এসেছে সুস্মিতা দি। একদম। কেমন আছো তুমি আগে বলো? ভালো আছি, ভালো আছি। তুমি কেমন আছো? মোটামুটি আছি, যা চলছে দিনকাল। সুস্মিতা দি, আজকে মহানায়কের জন্মদিন, আর ঠিক একটু আগে মহানায়কের সঙ্গে থাকা সেই মানুষটা এখানে এসে কেক কেটে গেলেন। এবং শুধু থাকা নয়, ওনার সঙ্গে ওনার ফটোগ্রাফার হিসেবে ছিলেন। বয়স 82 বছর, উনি এলেন, কেক কাটলেন, আমাদের সঙ্গে মজা করলেন এবং আমার সঙ্গে আড্ডা দিলেন। তুমি সেটা মিস করে গেলে। তুমিও একজন এন্টারটেইনমেন্টের সঙ্গে এই জগতেরই মানুষ, নাচ নিয়ে থাকো, প্রচুর জায়গায় শো হয়। কেমন হয়, মনে হয় কেমন? দেখো, আজকে যখন উত্তম কুমারের কথা বললেন সেটাও একটু বলি। একটা সময় যখন আমরা ছোট ছিলাম, তখন তো একটা জুলাই মাস জুন মাসে দেখবে ওনার একটা সিনেমা হতো, তাই তো আমরা তখন একদম বসে থাকতাম যে তখন ছোট ছিলাম, তখন তুমি তো আরো ছোট বা তখন হওনি। তো সেই সব দিনগুলো সত্যি তাই। এখন তো ছেলেমেয়েরা কজন দেখে জানি না, কিন্তু আমাদের সময় উত্তম কুমার মানে বিশাল একটা ব্যাপার। মানে এখনো আমরা উত্তম কুমারকে নিয়ে প্রচন্ড ভাবে ওই জায়গাটা রয়েছে। আর নাচ নাচ আমার 96 থেকে, তখন আমি ক্লাস 10-এ পড়ি। তো 96 থেকে আমার নাচের, আমি গুরু বন্দনা সেনের স্টুডেন্ট। তো ওনার কাছে যাওয়ার পরে উনি বললেন, তুই নাচ শেখালে আরো নাচ জানবি, আরো তোর শেখার ইচ্ছা জন্মাবে। তো সেইভাবেই আমার নাচের জগতে ঢোকা। মানে আগে তো ছোট থেকে শিখেছি, অনেক ছোট থেকে, 3 বছর বয়স থেকে। তারপরে পিসির কাছে যাওয়ার পরে, গুরুমায়ের কাছে যাওয়ার পরে তো নাচটাকে আরো ভালোবাসলাম। দেখলাম এখনো অনেক কিছু শেখার আছে, সেগুলো শিখতে শুরু করলাম। এবং আমি শেখার সাথে সাথে আমার স্কুল তৈরি করলাম নটরাজ নৃত্যাঙ্গন। মানে 81 সালে জন্ম? আমার 78। হ্যাঁ, একদম। আচ্ছা। তো তারপরে তোমার স্কুল চলছে, স্কুল চলতে চলতে ছেলে মেয়েদের আজকে বিয়ে হয়ে গেছে। সেই ছেলে মেয়ে, কিছু কিছু ছেলে মেয়ে বিয়ে হওয়ার পরে তাদের যে বাচ্চা, তারাও আমার কাছে আসছে। এটাই আমার কাছে বড় পাওয়া। তুমি কি প্রমাণ করতে চাইছো যে তুমি এখনো ইয়ং আছো? আমার তাই মনে হলো তুমি এটা প্রমাণ করতে চাইছো। একদম একদম। কি বলো, তুমি কি বলছো? কি আছো? যাই হোক, আমি গল্পে চলে আসি, একটু মজাই করছিলাম। আচ্ছা, তোমার ছোটবেলাটা মানে যেভাবে কেটেছে, ধরো না তোমার পুজো আড্ডা, তুমি প্রচুর মজা করেছো। পুজো আড্ডা মানে বাড়ির যে আড্ডাগুলো হয়, মানে আমার যেটা হতো, আমি কি করতাম জানো, বাবা একটা জামা দিত, জামা প্যান্ট দিত, আমি পুজো হওয়ার আগে 3-4 পরে নিতাম, এবং পুজো যখন সেটা পুরাতন হয়ে যেত। এটা কি তোমার লাইফে হয়েছে? আমাদের সময় কি ছিল, আমরা না তখন দেখবে, এখন তো জেনারেশন পুরো আলাদা। আমাদের সময় না সব কাজিন ভাই বোনেরাই একসঙ্গে ছিল। আচ্ছা, আমি একটু বেশি পুরনো দেখাচ্ছি মনে জানি। তো ছিল সেই বোনেরা এই মজাটা খুব হতো, যেটা এখন আমাদের ছেলে মেয়েরা পায় না। বাড়ি বাড়ি গিয়ে কার কটা জামা হয়েছে, তোর 4টে হয়েছে, আমার মন খারাপ হতো না, আমার তো 4টে না, আমার 3টে হয়েছে, তাহলে আমার আর কার বাকি আছে। মানে এরকম করে করে ওই জামা কেনা নিয়ে আর জামা দেখানো একটা মজা ছিল। তারপর আমার বাড়ির পাশেই পুজো হয়, আমরা সব বোনেরা ব্রেকফাস্ট করে মণ্ডপে চলে যেতাম। মানে বলতে গেলে ওটাই আমাদের সংসার ছিল, ওটাই আমাদের না, আমাদের পাড়ার হলেও তখন তো ওই পাড়ার মধ্যেও তো তোমার একতা ছিল, সবার একসঙ্গে বসা, খেলাধুলো, পাড়া জুড়ে লুকোচুরি খেলা সবই তখন ছিল। তো সেই জায়গাগুলো খুব এখন মিস করি। এখন তো বেরোই না, ভিড়টা ভালো লাগে না, সত্যি কথাই। এই হলো ব্যাপার। তুমি যখন ছোট ছিলে, যেহেতু 78 সালে তোমার জন্ম বলছো, তুমি ছোট ছিলে, তখন পুজোর আগে না সিডি ক্যাসেট বার হতো, একদম। এবং লতাজি থেকে আরম্ভ করে, আশিজি মান্না দে থেকে আরম্ভ করে, নচিকেতা থেকে আরম্ভ করে, মনুময়দা, এদের সব গান একটা করে বার হতো। হ্যাঁ, বা জয়দার বউ, লোপাদি, এদের প্রচুর গান বার হতো। এখন ডিজিটাল ইন্ডিয়া, আচ্ছা, ইউটিউবে গান বার হয়, কতটা ডিফারেন্স মনে হয়? খুব ডিফারেন্স বলতে গিয়ে দেখো, সেই গানগুলো তো আমি এখন নাচে ইউজ করছি, আমি বলবো না, কিন্তু সেই সময় গানের মানে ছিল, তাল ছিল, লয় ছিল। আমি এখন নেই বললে এটা ভুল কথা, কিন্তু এখন কিছু গান আছে যেগুলো বুঝিও না, ভালোও লাগে না, কিন্তু সেই সব গানগুলো এখনো যখন বাজে, তখন সেই পুরোনো পুজোর দিনগুলো ফিরে আসে। কিছু গান আছে না,
এমন একটি মানুষ খুঁজে পেলাম না যাতে ইয়ে আছে। তো সেই গানগুলো যখন বাজে না, তখন আমার মনে হয় যেন আমি সেই ওই পুজো ছোটবেলাটা ফিরে যাচ্ছি, যখন অন্য সময় বাজে। মানে তুমি বলছো এখনকার গান, ও আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ আসছে, মানে এইটা বললে তখন সত্যি যেন পুজোর গন্ধ আসে। একদম একদম। আচ্ছা না বলো। হ্যাঁ, তো আমি বলছি যে ধরো পুজোর এই যে গন্ধ এসেছে, যে গানগুলো তুমি বলছো এখনকার পাচ্ছি না, এখনকার 90% ভাইরাল হচ্ছে, তুমি কি এখন শর্টকাট ভাইরাল চেষ্টা করেছো? একদম না, আমার ভালোও লাগে না, আমি ওইদিকে কোনো ভাবতেও চাই না, আর আমার পছন্দেরই জিনিস না, রুচিবিহীন জিনিসে আমি নেই। কেননা এই যে গানগুলো হচ্ছে তোমার কি বলে, গানগুলো যে কাঁচা বাদাম হ্যানা এসব টুকটাক মাঝে মাঝে বেরোয় না, খুব ট্রেন্ডিং গান চলে বলে না, সেই ট্রেন্ডিং গানগুলো আমার একদম পছন্দ না, আমার একদম ভালো লাগে না, আমি দেখিও না। 90 যদি বলো যে পশ্চিমবঙ্গে 98% ডান্সার সিঙ্গার হয়ে যাচ্ছে, তুমি কোনদিন চেষ্টা করেছো? না, কিন্তু গান শিখেছি ছোটবেলা, আমি নাচকে ভালোবাসি, আমার ছেলে মেয়েদেরকে আমি নাচে বড় করছি, আমার কাছে এটাই পাওয়া, নাচ বাদে আমি কিছু জানি না। কে কে আছে পরিবারে? কি কে কে পরিবারে আছে? আমার ছেলে, আমি, আমার হাজবেন্ড। ছেলে কি করে? ছেলে ইঞ্জিনিয়ারিং করছে, 3rd ইয়ার, বিটেক করছে। নাচ করছে না? হ্যাঁ ও করে, কিন্তু আমার দিকে আসি না, ও করে তোমার ওয়েস্টার্ন করে, মানে কি অ্যালেন স্যারের প্রভুদেবার ভক্ত? না, ও কালাকারে শেখে, কালাকারে প্র্যাকটিস করছে। আমি দিইনি ছোটবেলা থেকে, আমার বাড়িতে খুব একটা হিন্দি গান আর সবগুলো খুব একটা ইউজ হতো না, কারণ আমি বুঝতেই পারছো এটা ক্লাসিক্যাল মানুষ, তো গানগুলো হতো না। তো ও ভাবতো যে হিন্দি গান করলে আমার মা হয়তো আমাকে বকবে। তো ছোটবেলা যখন ও করতো, আমার বন্ধুরা বলতো স্কুলে খুব ভালো নাচ করে, তাই না, স্কুলে ভালো মেথডিস্টে পড়তো, ডানকুনি কোল ইন্ডিয়াতে মেথডিস্টে পড়তো। তো ও হিন্দি নাচ করে বলে, হ্যাঁ। তারপর একদিন আমি ওকে জিজ্ঞেস করলাম, কিরে তুই হিন্দি নাচ করছিস? ও বলছে না, তুমি পছন্দ করো না তো, তাই আমি বলিনি কোনোদিনও। তারপরে আমি বলে ঠিক আছে, তুই আইসিএসসিটা দে, তারপরে আমি দেখছি। তারপরে তো করোনা পড়ে গেল, করোনা পড়ার পরে যখন ও আইএসসি দিল, তারপরে আমি ওকে ভর্তি করলাম। তোমার কোন স্কুল আছে? আমার নিজে নাট্য চিত্তাঙ্গন আছে। কত স্টুডেন্ট? আমার এখন 150 স্টুডেন্ট। করোনার সময় কত ছিল? করোনার সময় অনেকেই অনলাইনে ক্লাস করিয়েছে, আমি অনলাইনে ক্লাসেতেও আমি একদম মানে বিপক্ষে আছি, কারণ আমি ওই অনলাইনে সবাই করে না, তা না, সবাই করে, সেটা নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু আমার তরফ থেকে ওই অনলাইনে ক্লাস করাটা আমার ভালো লাগে না, মনে হয় না আমার ঠিক স্যাটিসফ্যাকশন হচ্ছে না। আমি দাঁড়িয়ে আমি যে কাজটাকে বল করাবো, আমি যেটা করাবো, সেটা আমার কোনো স্যাটিসফ্যাকশন হচ্ছে না, তাই জন্য আমি অনলাইনে পুরো টোটালি 2 বছর আমি পুরো নাচ বন্ধ রেখেছিলাম। আমাদের বাঙালির ভাষায় বলে, যখনই মাসের মাঝখান চলে আসে, অর্থাৎ 15 তারিখ, তখনই না টিচারদের খুব ক্লাস করাতে আগ্রহটা বেড়ে যায়, কারণ মাইনে আসে। আচ্ছা, ঠিক আসে। তো করোনার জন্য 19শে মার্চ ফার্স্ট হলো কারফিউ, কেউ জানে না যে এটা লকডাউন বলে কি হয়। তারপরে 1 সপ্তাহ গেল, তুমি ফের শেখালে, যারা কাছাকাছি শেখালে, তারপরে হঠাৎ করে একটা লকডাউন বলে একটা শব্দ হলো। মাইনের জন্য ফোন করেছিল সবাইকে? না, শোনো, তাহলে সেই সময়টাতে সবারই মানে আমার মনে হয় কম বেশি প্রত্যেকটা মানুষ এই 2 বছর প্রচন্ড খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছে। আমার যারা স্টুডেন্ট তার ফ্যামিলিতেও হয়তো সেরকমই কিছু গেছে। তো আমি এটা নিয়ে আমি অনলাইনে আমি বললাম না 2 বছর একদম সবাইকে বলেছে যেদিন সব আবার পৃথিবী ঠিক হবে, আবার আমাদের সব পরিবেশ ঠিক হবে, তখন তোরা আবার ক্লাসে আসবি। তো আমি পুরো 2 বছর পুরো টোটালি নাচ থেকে সবাইকে ছুটি দিয়েছি, আমি নিজেও ছুটি নিয়েছি। তুমি তখন নচিকেতার প্রবর্তন নিচ্ছ, পৃথিবী আবার শান্ত হবে, হলো তো, হয়েছে, হয়তো পজিটিভিটি তো রাখতেই হবে। প্রচুর দুর্ভোগ, সেটাই তো বলি, দুর্ভোগের সময় আমি যদি আবার অনলাইনে ক্লাস করি, ঠিক আছে, তারপরে ধরো তখন প্রত্যেককে বাচ্চা অনলাইন ফোনে পড়ছে, টিউশনস করছে, গান নাচ যেরকম করছে, তারপরে আবার বলবো যে তুই ওয়াইফাই ঢুকিয়ে বা কার্ড ঢুকিয়ে আর নাচ কর, সেটা আমার মনে হলো যে না করাটাই 2 বছর না করাটাই ভালো। কারণ একটা বাচ্চা কন্টিনিউ ফোনে কতটুকু কি করবে, আর সেটাতে ওরা ইন্টারেস্টও পাবে না। আমি নিজে অ্যাজ এ টিচার হয়ে আমি ইন্টারেস্ট পাইনি, তাই জন্য আমি অফ রেখেছিলাম 2 বছর। নাচটা কেন বেছে নিলে? নাচটা বেছে নিলাম, দেখো আমি বাড়ি বড় ছিলাম, আমার বোন আমার থেকে 12 বছরের ছোট। আমার বাবা মা পিসি, বাবা একরকম শেখাতো, মায়ের চেষ্টায় একরকম শিখেছি, পিমার চেষ্টায় একরকম শিখেছি। শেখার পরে একটা হয় না পড়াশোনার চাপে বন্ধ হয়, কিন্তু নাচটা আমাকে কেউ বন্ধ করতে পারিনি, বিকজ আমি নাচটাকে, নাচ আমার জীবন, নাচ আমার প্রাণ, নাচ আমার সব এনার্জি। তো সেই জন্য আমি নাচ আমার বন্ধ রাখতে পারিনি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোনো সময়, যেটা বাচ্চারা করে মাধ্যমিকের সময় অফ রাখে,
তো করতে পারিনি, তো সেই থেকে চলছে। এবং আমি তো ক্লাস 10-এই আমার গুরুর কাছে চলে গেছি। তখন ডানকুনি থেকে চক্রবেড়িয়া যাওয়া মানে তখন মেট্রো রবিবার করে অনেক পরে মেট্রো চালু হতো। আমার মা রান্না বান্না করে কত কষ্ট করে আমাকে চক্রবেড়িয়া ভবানীপুরে নিয়ে যেত। আর তখন প্রায় প্রোগ্রাম থাকতো, মানে বলতে গেলে ওটা আমার আলাদা সংসার ছিল গুরুর কাছে। তুমি বাড়ি থেকে নাচ তোমার ভক্ত, হাজার হাজার দর্শক তোমার জন্য বসে আছে, তুমি পুরোপুরি দেখার জন্য কয়েক ঘন্টা পরে তোমার স্টেজ আছে, ঠিক বার হবে সেই টাইমে তোমার মা হঠাৎ করে মারা গেলেন। তোমার কোথায় যাওয়া উচিত? মার সঙ্গে বসে থেকে শ্মশানে যাওয়া উচিত যে মা তোমাকে এত ভালো আছে, নাকি দর্শকের কাছে? দেখো এই দিনটা তো ওইভাবে আমি বলছি, এই দিনটা তো এরকম ভাবে কোনোদিনও ভাবিনি বা ভাবিও না। কিন্তু আমার মা বা বাবা কোনোদিনও এইভাবে আমাকে কষ্ট কোনোদিনও দেয়নি। আমি সবকিছু শেখার পরে, বিয়ে হওয়ার পরে আমার ছেলে যখন 6 মাস, তখন আমার মায়ের প্রথম ধরা পড়লো কিডনি প্রবলেম, ডায়ালিসিস হতো। সেই মা মোটামুটি আমার ছেলে যখন ক্লাস আইসিসি দেবে, মানে 9+, মানে 9-এ পড়ে, তখন আমার মা স্ট্রোক হয়ে মারা গেছে। ঠিক আছে, তো সবটাই আমি ওই জন্যই খারাপ কি করতামটা বড় কথা না, সিচুয়েশন সবকিছু হয়, সিচুয়েশন আমার ওরকম কোনোদিনও আসেনি। আর আমি মায়ের দেখো, মায়ের উপরে কিছু না, পৃথিবী মা বাবার উপরে কিছু না। প্রোগ্রামের কথা বলছো, প্রোগ্রামের কথা বলছো, তো প্রোগ্রামের হলো তখন তো সেটা আলাদা, সে তো আমাদের, হ্যাঁ তাহলে তো সেটা আলাদা। কিন্তু সত্যি বলছি আমি ওই সিচুয়েশনটা ভাবতেও চাইছি না বা ভাবছি না, তখন হয়তো সিচুয়েশন কিছু তখন না। আমার মা বাবা পরপর 1 বছরের মধ্যে মারা গেছে। আমার বাবা হরিদ্বারে বেড়াতে গেছি, আসার সময় রাস্তায় স্ট্রোক হয়েছে, ওখানে মারা গেছে, আমরা অনেক কষ্ট করে নিয়ে এসেছি। আর তার পরের বছর আমার মা চলে গেছে। তো সেই জন্য ওই জায়গাগুলো আমার খুব ইমোশনের জায়গা। আর এই মা বাবা পিসির জন্যই আমার আজকে সবকিছু শেখা, এত পরিচিতি, এত জায়গায় প্রোগ্রাম করতে যাই, বাচ্চাদের নিয়ে যাচ্ছি, বড়দের নিয়ে যাচ্ছি। দীঘা থেকে প্রোগ্রাম করে এলাম, আবার তোমার 14 তারিখে আমার পুরী অন্নপূর্ণা থিয়েটার হলে। হ্যাঁ আমার থাকে, আমি এটা আমি থাকতে ভালোবাসি। আমি এঙ্গেজ ছিলাম, ছেলে যখন ছোট ছিল, ধরো মা বাপি অসুস্থ ছিল, শ্বশুরাশুড়ি ছিল, তখন একটু ব্যস্ত থাকতাম বটে। কিন্তু এখন ছেলে বড় হয়ে গেছে, আমি এখন খুব ফ্রি। আমি পুরো একদম মন প্রাণ এখন পুরো নাচেই, আমার স্টুডেন্টদেরকে ভালো ভালো স্টেজ দেওয়া, এগুলো আমার। মমতা শঙ্কর বা ডোনা গাঙ্গুলির সঙ্গে কোনো আলাপ হয়েছে? না দেখো, তখন হ্যাঁ আমার সময় হয়েছে। মমতা শঙ্করে আমার গুরু বন্দনা সেনে যখন আমি ক্লাস করতাম, তখন ওনাদের প্রচুর সমাগম হয়েছে, প্রচুর সমাগম হয়েছে। সেই সময় আমরা সময় কাটিয়েছি, সবকিছু করেছি, এরকম ব্যাপার। আচ্ছা, আমি তোমাকে আরেকটু কিছু কোশ্চেন জিজ্ঞাসা করি, তোমার ভালো লাগবে? হ্যাঁ বলো বলো বলো। এটা হচ্ছে পুজোতে আমাদের বাঙালিদের যে খাবার দাবার ব্যাপার থাকে, তুমি প্রচুর ডায়েট মেইনটেইন করো? না ডায়েট না, বলো ফুডি বলো। কি খাওয়া হয় তোমার পুজোতে? পুজোতে শোনো, পুজোতে রান্না পুরো বন্ধ থাকে, সকালবেলা যাওয়া হয়, ব্রেকফাস্ট, ডিনার পুরো বাইরে থেকে। সিরিয়াল দেখা হয় না? আমি সিরিয়াল দেখি না, আমি কোনো সিরিয়াল, ওই শাশুড়ি বৌমা ছেলে পুলে ওসব সিরিয়াল আমি একদম ভক্ত না, দেখিও না। হ্যাঁ আমি কি দেখি, আমি এডিটরকে বলবো বা ডিওপি কে বলবো এই সিনটা যেন কেটে দেয়, সিরিয়াল দেখে না। হ্যাঁ ঠিক আছে, এটা যেন কেটে দেয়, কথাটা সিরিয়ালটা কেটে দিও। হ্যাঁ সিরিয়াল কেটে, কারণ আমাদের টিআরপিটা চলে যাবে আর কি। ও আচ্ছা, এই জন্য বলা আর কি। আমি দেখি না, একদমই দেখা হয় না, একদম দেখি না, ভালো লাগে না। উত্তম কুমারের সিনেমা দেখা হয়েছে? প্রচুর প্রচুর প্রচুর, মানে উত্তম কুমারের সিনেমা বললাম না তোমাকে, আমাদের সময় তখন আমি ছোট, তখন আমাদের বাড়িতে ব্যাটারি ছিল, আর আমাদের বাড়িতে যখন সবাই কারেন্ট চলে যেত, তখন আমাদের বাড়িতে সব ভিড় করে দেখতে আসতো। সেসব একটা নস্টালজিয়ার ব্যাপার, ভীষণ, মানে ওই দিনগুলো খুব ভালো দিন একটা, সত্যি, যেটা পাই না। প্রিয় সিনেমা? প্রচুর বই আছে। একটা বই তোমার এমনি তো আমি তোমার পুরনো বই বলি, পথের পাঁচালী আমার ভীষণ প্রিয়। তোমার ছিল না, আমি বলছি তোমাকে একটা জাস্ট, অপুর সংসার আমার ভীষণ প্রিয়। আর 74.5, মানে দেখে আমি এখনো স্টিল না, আমার তো স্মার্ট টিভি, আমি কন্টিনিউ ইউটিউবে আমি উত্তম কুমারের বই, পুরনো বইগুলোকে আমি খুলে খুলে দেখি। ভ্রান্তি, ও মানে অদ্ভুত, সত্যি সত্যি। দেওয়ানিয়া গান আমি কন্টিনিউ পড়িও, মানে আমার এত প্রিয়। কোন গানটা? গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিলে একটি পাখি। এটা শ্যামল মিত্রের গান না? হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে। ভালো লাগে আমার হেমন্ত মুখোপাধ্যায়কে খুব ভালোবাসি। আবার এই দেওয়ানা ছবির একটা গান কিন্তু খুব জনপ্রিয়, কোনটা বলতো? দোলে 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 দুলনা, খুব ভালো গান না এটা? বাবা বাবা, এমনকি ছদ্ম, এটাতে আমি তো বসন্ত উৎসবে উত্তম কুমারের গানটা আমি বসন্ত উৎসবে করালাম, মানে ফিউশন হয় না, 2-3টে মিশানো গান, উত্তম কুমারের থেকেই আমি করালাম, দেওয়ানিয়া থেকে করালাম।
মিশিয়ে বেশ কোনটা বলো? ভালো লাগলো। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। ওই দুই চোখে ও, আচ্ছা। সাজানো দিল, আমি তাই কে গান গাই কে, শুধু মনে মনে হয়ে গেল নীল। সত্যি নীল হয়ে গেছে। হ্যাঁ বলো একদম। আমরা ওই মানে দিনগুলো মিস করি এখনকার। আমি তোমার সঙ্গে একটু শুধু এটা কিন্তু ঘটনা তখনের যে সিনেমার গান, মানে দেখো এখনো শুনলে মানে একজন তুমি তো জুনিয়র আমার থেকে, অনেক junior, অনেক ছোট, আমি ছোট্ট। অনেক ছোট হ্যাঁ ছোট্ট ছোট্ট বেবি, কিন্তু আমার কথাটা হচ্ছে এটাই যে আমরা যেরকম সময় ভালো লাগে, তুমি তো সেই গানগুলো তুমিও করছো, তার মানে কতটা তাই ওই গানের মধ্যে রয়েছে যে আমাদের জেনারেশন হওয়ার পরেও তোমাদের মতো ছোট জেনারেশনরা এই গানগুলোকে ভালোবাসে বা এই গানগুলোর লিরিক্স গুলো জানে। তোমরা তো 90s এর। হ্যাঁ 90s এর একদম 90s এর। একদম আমি ওই 90s এর কাছাকাছি আর কি। 90s এর কাছাকাছি তুমি? আমার জন্ম 91 এ। এখন আমার বোনের আমার থেকে 12 বছরের ছোট আমার বোন, তার বুঝতে আমার থেকে 12 বছরের ছোট, একদম পাক্কা। আমার বোনের 91 এ জন্ম। আচ্ছা এবারে আসি তোমার সাথে। সবাই বলে এটা র্যাপিড ফায়ার, কিন্তু আমি বলি জাস্ট মার্কস দেওয়া বলে। আমি তোমাকে কিছু আর্টিস্টের নাম বলছি বা কিছু অভিনেতা বা কিছু এদের নাম বলছি, তুমি কত মার্কস দেবে তোমার তরফ থেকে? প্রভুদেবা নাচের জন্য? হ্যাঁ। 10 এ 10। গণেশ আচারি? 9+। অঙ্কুশ হাজরা? 7। বনি সেনগুপ্ত? 5। আমরা এই দীঘায় প্রোগ্রাম গেছিল, তখন বনি অ্যান্ড কৌশানি এসেছিল, ওই প্রোগ্রামে এসেছিল সম্বর্ধনা দেওয়ার জন্য। অ্যালেন স্যার তো আমার ছেলের তো পছন্দেরই, 10ই দেবো ছেলের জন্য। ডোনা গাঙ্গুলি? দেবো 9। উত্তম কুমার? ও 100। এগুলো নাম্বার আসে না, এগুলো তো নাম্বার বলা মানে তো সেই ক্ষমতাই নেই যে নাম্বার দেবো উত্তম কুমারকে। একদম না, এটা নিজের ভাষায় আর কি। যাই হোক, আমরা এবার একটু কিছু গল্পে চলে আসি। স্কুল লাইফ শুরু, তুমি বেশ পড়াশোনা করছো, জম্পেশ একটা তুমি যথেষ্ট তোমার গ্ল্যামার ছিল, এখন যা গ্ল্যামার তখন কি ছিল? আচ্ছা, প্রেমে কেউ পড়েছে? না আমি যাকে প্রেম করে তার সঙ্গে বিয়ে হয়েছে। কেউ লাইন মারার চক্করে ছিল? বিয়ের পরে জানতে পারছো যে আমাকে লাইন মারতো? না সেসব তো দিন আসে, এগুলো নিয়ে তো ব্যাপার নেই, আসে। কিন্তু তারপরেও যাকে আর কি পছন্দ হয়েছিল তাকেই আর কি আমার হাজবেন্ড। খুব ভালো আছি, ছেলে বর আমরা 3 জনে মিলে বেশ আছি, চলছে। যাই হোক, এটা খুব মজা করবো। আমি একবার দর্শকের দিক থেকে কিছু করছি। আমাদের বল কলকাতার যে বঙ্গগৌরব উৎসব হয়, হ্যাঁ তুমি তো মেম্বার, কি বলতে চাইছো দর্শককে? ভীষণ ভালো, মানে আমি বলো কলকাতা টিভিকে 8 বছর ধরে এই সংস্থাটা রয়েছে এবং আমি সবসময় দেখেছি মানে এই চ্যানেলটি পুরো নন পলিটিক্যাল, কোনো এসব বিষয়ে নেই। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত সাংস্কৃতিক এই যে ধরো না, এই সাংস্কৃতিক মানুষগুলোকে ডেকে ডেকে মানে এই যে আনছে, এগুলো তো একটা এখন তো দুটো পার্টির লোককে বসাতে পারা যেত, কিন্তু এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে তাদের যে ভাবনা চিন্তা এগুলোকে নিয়ে আলোচনা করা, এবং এছাড়া অনেক রকম গরিব মানুষের সংস্থা বা অনেক কিছু যা যা এনজিও আছে এগুলোকে হেল্প করা, এগুলো বলো কলকাতাতেই সম্ভব। এটা আমি দেখছি এবং জেনেছি, জানি। তো এই জন্য আমি ওকে মানে এই চ্যানেলকে আমি হ্যাটস অফ। তুমি কোনো গরিব লোককে হেল্প করেছো? দেখো সেভাবে না, এনজিও যে কটা বন্ধুরা আছে তারা যদি বলে যে আমরা একটু এটা চাইছি দিতে পারবে, অবশ্যই দিতে পারবো, সেইভাবে করা। নিজে এনজিও কিছু আলাদা করে করিনি। কোন পাটুলি গেছো? পাটুলি না। পাটুলিতে গেলে দেখতে পাবে প্রতিদিন কেউ না কেউ দাঁড়িয়ে থাকে একটা করে বড় বড় পেপার নিয়ে, আছে, এবং ইংলিশে প্রচুর ম্যাগাজিন লেখে, লিখে বলে যে আমরা এই গরিবদের দিয়ে দিই। আচ্ছা, একটা কোশ্চেন এসেছে, 10-এ একটা কমেন্ট করেছে, উত্তম কুমার কোন ছবিতে নৃত্যশিল্পী অভিনয় করেছেন? আচ্ছা, আমি সব বইকে দেখেছি গো। থ্যাংক ইউ যিনি করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। কি নাম, কে করেছে কোশ্চেন? পবি শাসমল। আচ্ছা, জলসা না, ওটা তো জলসা করে বলছেন, আমি যে জলসা করে করেছিল এটা। আচ্ছা, এই প্রশ্নটার উত্তরটা বলো। এটা দর্শকের কাছে আমরা ফেলে রাখলাম, ওনারা কমেন্ট করতে থাকুক, আমরা জানি কোন ছবিতে উত্তম কুমার নৃত্যশিল্পী অভিনয় করেছেন। আচ্ছা দিদি, আমি তোমাকে সব বই তো সম্ভব হয়নি, হয়তো দেখা যে বইগুলো পছন্দ দেখেছো, তুমি দেখেছো, হয়তো এমন নাম মনে থাকে না। যেমন উত্তম কুমারের বই থানা থেকে আসছি, চিড়িয়াখানা,
কজন দেখেছে মানুষ? অনেক বই আছে, হ্যাঁ। যার মধ্যে কিছু বই ছিল প্যাটার্ন। হ্যাঁ, সপ্তপদী, মানে এইসব তো তখন ওদের সিনেমা কি সুচিত্রা সেন আর উত্তম কুমারের তাকানোতেই সিনেমা শুরু, তাকানোতেই শেষ, ওইগুলোই উপভোগ করতাম, ওইগুলোই দেখতাম। আমার মা যদি আজকের এখানে থাকতেন লাইফে দেখে, তাহলে আমার মা ডেফিনেটলি অ্যান্সার দিতেন। কারণ আমি বলে রাখি, আমার ফ্যামিলি, যেটা অনেকে জানে আমার সম্বন্ধে, যারা জানে, আমার মা এখনো পর্যন্ত কোনো সিনেমা আর্টিস্টের সিনেমা দেখেনি শুধুমাত্র উত্তম কুমার ছাড়া। আচ্ছা, এরকম দেখেইনি, শুধু উত্তম কুমারের বই। এবং আমাদের বাড়িতে সারাক্ষণ উত্তম কুমারের চ্যানেল। আমার নিজের ইউটিউব চ্যানেল আছে, আমার নিজের সিরিয়াল আছে, আমার মা কোনো সিরিয়াল দেখে না। এবং মজার ঘটনা একটা ছোট্ট করে তোমার সাথে শেয়ার করছি, বলছো বলে। একজন, আমি নাম বলতে পারবো না, অসুবিধা আছে। আমি একটা সিরিয়ালে একটা লিড ক্যারেক্টার করছিলাম। তো আমার প্রায় সিরিয়ালে লিড করি, যেহেতু একটা সিরিয়াল খুব লিড করছিলাম, খুব চূড়ান্ত ভাইরাল হয়েছিল সিরিয়ালটা। তো সেখানে সেই সিরিয়ালের নায়িকা আমাদের বাড়িতে গেছিল, আমাদের একটা ওখানে একটা ওপেনিং ছিল, নিয়ে গেছিলাম। আমার মা জানেই না উনি কে। বলছে, শোন না, তুই একটু চা করে আনবি। এবার সে চা করে এনেছে, তাকে বলছে যে এটা সত্যিকারের ঘটনা, এবং জিজ্ঞাসা করছে যে তুই কি করিস, আমার ছেলের সঙ্গে কাজ করিস? তো সে বলছে হ্যাঁ। এবার বাড়িতে ভিড় হয়ে গেছে, তার সাথে ছবি দেওয়া যায়, কিন্তু আমার মার ইন্টারেস্টই নেই। চাটা করে পুরো চলে আসে। আমি বলি, তুমি চেনো না? না, কে এটা? বলি, এই তো এটা। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওকে বল না, ওর নাকি রান্না করতে ভালোবাসে, সুদীপা রান্না করে গেছে, তাহলে করে খাওয়াক না। মানে এইরকম একটা ঘটনা। এছাড়া আমার বাবা কাউকে চেনে না, কিশোর কুমারকে চেনে, উত্তম কুমারকে চেনে, আর কাউকে চেনে। কিশোর কুমারের গান, হ্যাঁ, পুরনো গান শোনে, কিন্তু নতুন কাউকে চেনে না। আর আমি যদি বাবাকে যদি বলি, হ্যাঁ, বাবা একটা জিনিস একটু ভালোবাসে, অরিজিৎ সিং এর কিছু কিছু রোমান্টিক গান বাবা খুব ভালোবাসে। কারণ অরিজিৎ সিং না একটু অন্যরকম টাইপ। হ্যাঁ, অরিজিৎ সিং এর গানগুলোতে সোনু নিগমকে ভালোবাসে, যাদেরকে ভালোবাসান। আচ্ছা আচ্ছা, তোমাকে আমি একটা কোশ্চেন আমার না করলেই নয়, এটা খুব করার ইচ্ছা হচ্ছে। যদি এখন উত্তম কুমার ফিরে আসতেন বা পুজোর মরশুম থাকতো, তুমি কোন গানটা সবসময় শুনতে? আচ্ছা, এখন যদি উত্তম কুমারের নাও মনে আসে, তাহলে পুজো যদি আগেকার পুজো, নস্টালজিক পুজো বা সেই বাড়ির পুজো, যেটা, আচ্ছা আচ্ছা, কোন গানটা বেশি ভালোবাসতে বা শুনতে ভালো লাগে? আচ্ছা, তখন আচ্ছা, পুরোনো দিনের গান তো আমার এই মুহূর্তে তো আমি আসলে তো কথাকের বলে বলেই ওই মুখস্থ হয়ে যাচ্ছে, কথাকের বলেই দিন কেটে যায়। আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝরো ঝরো মুখর বাদর দিনে। যদি বৃষ্টি পড়ে, এখন যা পুজোর ওয়েদার বা যা হচ্ছে প্রতি বছর পুজোয় বৃষ্টি পড়ছে। আর এই, আচ্ছা, আমি বলে রাখি দর্শক হিসেবে, পুজোয় বৃষ্টি হবেই, কেউ রুখতে পারবে না। আর 3 মাস কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর আমি এই গানটা এই কারণেই করলাম, আমি জানি ওয়েদার বলছে, এবার সেই গানই হবে। একদম বোঝা যাচ্ছে না এটা কি চলছে, মানে বর্ষাকাল 3 মাস ধরে বর্ষাকাল চলছে কন্টিনিউ। হ্যাঁ, গরম চলছে, শীতের সময় এসি চালাতে হচ্ছে। আমরা ছোটবেলায় দেখতাম, আমার বাবাকে দেখতাম শীতের সময় পাখাগুলোকে জামা প্যান্ট পরিয়ে এসিকে, আমাদের ছোট একটা ডোর এসি, আমার জন্ম থেকে আমি এসি দেখছি, ডোর এসি থাকতো, তো বাবা দেখতাম ওগুলো সব জামা পরিয়ে দিত। কিন্তু এখন তো ওসবের কোনো বালাই নেই, উঠেই গেছে, মানে কখন কি কাল বোঝা যায় না। আচ্ছা, তোমার প্রতারিত হয়েছে কোনোদিন, মানে কোনো স্টেজ, কোনো এর থেকে? না না, আমি সত্যি ভাগ্য মানে বলবো, আমি কোনোদিনও এইসব দিকে যেখানে গেছি সে সাকসেসফুলি প্রোগ্রাম করে বাড়ি আসছি। কোনো বন্ধুত্বের দিক থেকে? বন্ধুত্ব তো ছোটবেলাটাতে ছোট ছোট দুঃখ পেয়েছি, হয়তো বন্ধুরা কথা বলি নিয়ে আড়ি করেছে, এখন এই বয়সে এসে আর কি। আচ্ছা, এখানে একটা কোশ্চেন করেছেন প্রবীর শাসমল। আচ্ছা, উত্তম কুমারের মোট কটি সিনেমাতে অভিনয় করেছেন, তার মধ্যে কটি বাংলা ও কটি হিন্দি ছবি? আচ্ছা, আমি না এটা আমার দিক থেকে, পার্সোনাল দিক থেকে আমি কোশ্চেনটা ওদের রাখছি, হিন্দি রাখছি, বাংলাটা বলছি 216টা, এটা আমার ব্যক্তিগত দিক থেকে, কিন্তু হিন্দিটা আমি তোমাদের জন্য রাখছি। আমি জানি, কারণ এইটা খুব তবে আমি একটা সিনেমা বলে, আমি রং নয়, এটা আমি প্রমাণ দিয়ে দেবো, 216টা। এবার 218টা বললে সেটা ব্যাপারটা আলাদা আছে। আর হিন্দি ছোটি সি মোলাকাত ওনার প্রথম হিন্দি ছবি, যেটা উনি নিজে প্রডিউস করেছিলেন, হয়তো তুমি দেখেছো, হয়তো ছোটি সি মোলাকাত, ছোটি সি মোলাকাতে বাদ মান গই, সেই ডান্স। যাই হোক, হ্যাঁ 202, কিন্তু 16টা যেহেতু আমি কেন বললাম সেটা হচ্ছে এটা টোটালটা ধরেছে মনে হচ্ছে হিন্দি এ হয়। যাই হোক,
এবার আমি তোমার সঙ্গে একদম পুরো লাস্ট মোমেন্টের কিছু কথা জানবো। তোমার কিছু বলার আছে? তোমার স্কুলটা কোথায় চলছে, ব্রাঞ্চ কোথায়? আমার স্কুল হলো ডানকুনিতেই, আমার বাড়িতেই। কিভাবে দর্শক যাবে? আমার স্কুল হলো ডানকুনিতেই, নটরাজ নিত্যাঙ্গন। আমি গুরু বন্দনা সেনের স্টুডেন্ট। 96 থেকে আমার স্কুল। ছোট বড় সব বাচ্চাই শিখছে, এবং আগে তো কত্থক ছাড়া কিছু শেখাতাম না, কিন্তু একটু সব রকম ভ্যারাইটি দরকার, তাই জন্য এখন একটু আধটু এদিক ওদিক শেখাই। রাবীন্দ্রিক কত্থক তো আছে, রাবীন্দ্রিক, ভরতনাট্যম, তারপরে তোমার ফোক, সৃজনশীল, তো সব রকমই শেখাই, এবং এই নিয়েই আছি। কোনো ফোন নাম্বার বা কোনো কিছু অ্যাড্রেসটা কি? ফোন নাম্বার হলো 9830922038, আর বাড়ি হলো ডানকুনি স্টেশনের কাছেই, একদম লিচু বাগান স্টপেজ, ওখানেই আমার স্কুল। আচ্ছা, এই যে এতগুলো মানে একটা ডান্সের বা একটা এতগুলো ভাগ করা আছে, একটা মানুষের দ্বারা পসিবল? মানে গুলিয়ে যায় না? মানে কি, মানে এক একটা তুমি বলছো ধ্রুপদ বলছো, ক্লাসিক্যাল? হ্যাঁ, ক্লাসিক্যাল আমার তো মনে হয় যে আমি যেমন কত্থক নিয়ে এগিয়েছি, আমার অন্যদিকে ইচ্ছাও হয়নি। আমি তাকে এত ভালোবাসি, আমার পায়ের কাজ এত পছন্দ আমার, আমি সেটাকে নিয়ে আছি। আমি অন্যদিকে শিখিনি, কিন্তু শেখা যায়, যারা মনে করবে শিখতে পারে। কিন্তু আমার তো মনে হয় যে যেটা বিশারদ সে সেটাকে নিয়ে থাকাই ভালো। কত্থক, যে ভরতনাট্যম তো ভরতনাট্যম, যে ওড়িশি ওড়িশি, মণিপুরি, যে আমাদের ক্লাসিক্যালে যতগুলো ফর্ম আছে, এক একজনে এক একটা বিশারদ সেটাকে নিয়ে চর্চা করছে, সেটা নিয়ে স্কুল করছে, সেটাকে নিয়ে এগোচ্ছে। তা বলে কি শেখা যায় না? নিশ্চয়ই শেখা যায়, সবটাই শেখা যায়। আচ্ছা, উনি যেহেতু বলেন শেখা যায়, শেখা যায় নিয়ে আমি দুটো শব্দ বলতে চাই। এটা আমার দেখা, আমি যাদবপুরে প্রায় সময় যাতায়াত করি, আমার শুটিং এর জন্য ওই রাস্তা দিয়ে যাতায়াত করি। একটা ছেলে প্রতিদিন ডান্স করতো রাস্তার উপরে, এবং একটা কয়েন বক্স টাইপের একটা মানে একটু দান করার জন্য দিত। তো কিছু মানুষ ওটা ভিডিও করে ছেড়ে দিয়েছিল, সেই ছেলেটা আর বসে না। কারণটা কি জানো? সে ভাইরাল হওয়ার জন্য বসেছিল। আচ্ছা, এখন তো এইটা তো এখন এসেছে, এখন এই ভাইরাল শব্দটা তো আমাদের সময় ছিল না। এখন দেখছি তোমাদের এই যত এইসব বাড়ছে, তত ভাইরাল শব্দটাও বাড়ছে। মানে দিদির ভাষা, দিদি এইটা কি সত্যি যে মানুষটা সে যে কোনো পেশায় যতটা সাকসেস হওয়ার জন্য খাটে, সাকসেস হয়ে যাবে ততটা রাখে না? রাখলে তুমি সাকসেসটা কি করে কন্টিনিউ করবে? তলিয়ে যায় তো। হ্যাঁ, তো তুমি যে সাকসেসটাকে কন্টিনিউ না করো, সেটাকে তুমি যদি না ওইভাবে একদমই না এগিয়ে নিয়ে যাও, তো তুমি তো সেটা আস্তে আস্তে ফেলিয়ার হয়ে যাবে, তুমি তো সেটাকে কন্টিনিউ করতে পারবে না। করা উচিত, একদম করা উচিত। তো যারা না শিখে টিচার হয়ে যাচ্ছে, না এখন তো চারদিকে তাই হয়েছে। এরকম হয়েছে আমার কাছে শিখেও পাশে স্কুল করেছে বা, কিন্তু তারা পারবে না করতে, না? তাদের তো একটা শেখার তো অনেক বড় মাপ, না? ছোট জিনিস শিখে সেটাকে তো তুমি ছড়াতে পারবে না, বড় পরিমাণ শিখলে সেটাকে তুমি ছড়াতে পারবে না। এটাই হলো ব্যাপার। দিদির কথাটা আমি একটু নোট ডাউন করছি। সেটা হচ্ছে খুব ভালো একটা কথা বলেছে দিদি। আমি একজন অভিনেতা, কতটা মানুষ চেনে সেটা মানুষরা জানে, ওরা জানে। হয়তো ছোটখাটো অভিনেতা হতে পারি, আমি ছোটখাটোই অভিনেতা। তো সেখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এবছর পুজোতেও হচ্ছে, এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি প্রভাবটা বেশি পড়েছে। ইউটিউবাররা সবসময়ের জন্য সব অনুষ্ঠানে যাচ্ছে, আর্টিস্টদেরকে কেউ নিয়ে যাচ্ছে না। ভাইরাল যে তুমি বললে না, ভাইরাল কথাটা, এখন এই ভাইরাল কথাটাই বেশি তো প্রাধান্য হয়ে যাচ্ছে। কেননা তুমি ফিতে কাটছে, আমি মানে যারা মানে মানে রাজু পরোটা, হ্যাঁ রাজু পরোটা, ডিজে অরুণ, এসব নাম শুনি, এ তো পুরো পাগল। যাদের মানে ফোন স্ক্রল করতে গেলে দেখবি ওদের আসছে, তুমি যতই সরাও সে ঘুরে ফিরে চলে আসছে। এ নাচছেন ওই পাগলি, ওই পাগলি নাচছিল ওর একটা পাগল, এরকমই ঢুকছে। তো এইগুলো এরা তো এত, এখন তো মানুষের হাতে ফোনটাই বেশি। টিভি কজন রিমোট দেখে, রিমোট চালায়। তো এই যে ফোনটা বেশি, এই ফোন করতে করতে এদেরই দেখছে, তাহলে এদেরকে দিয়ে, এদের পাগলামি করুক যাই করুক, এদেরকে দিয়ে ফিতে কাটাই, তাই তো হচ্ছে এখন। আর মানুষ জানি না, মানুষের মেন্টালিটি, আমি সব মানুষের কথা বলছি না, যারা এই জিনিসটাকে ভালোবাসে তারা সেরকম মেন্টালিটিরই মানুষ ভাববো। আর যারা প্রকৃত গুণী মানুষের কদর করতে পারে, সে কখনোই ওই মানুষগুলোকে অন্তত এই ভালো ভালো খুঁজে পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার। সেটা তো, সেটা আর কি বলবো। তোমার যে স্টুডেন্টগুলো আছে 150 জন স্টুডেন্ট, ওটা 1500 হয়ে যেত যদি না ইউটিউব ফেসবুক হতো। যাই হোক, আমরা আর গল্প বাড়াবো না, অনেকক্ষণ কথা বলেছি, অনেকেই জানতে পেরেছি। তার জন্য আজকের এখানে আসার জন্য আমাদের তরফ থেকে, বলবঙ্গের তরফ থেকে শারদ সম্মান। সো মাচ, আমারও খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো বলো কলকাতা টিভিতে এসে। আমার ভীষণ ভালো লাগলো, প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো,
এবং ওকে ভীষণ প্রথম দিন দেখেই আমার ওকে খুব ভালো লাগলো, ওর কথাবার্তা ভীষণ ভালো। এবং এখানে যে বলো কলকাতা টিভি যার হাত ধরে, তার তো ভীষণই মানে আমি ঢুকতেই আমাকে দিদি বলে সম্বোধন, মানে এই যে একটা বলা, তো আমার ওটার মধ্যে একটা প্রচন্ড ভাই ভাই একটা ভাইব্রেশন এলো, যেহেতু আমার ভাই নেই, আমার বোন। তো এই যে একটা সুন্দর করে দিদি বলে একটা ডাক না, ওটা তো ভালো লাগে। তো এই ভালোবাসাটা থাকবে কন্টিনিউ, দিদিকে ডাকলে দিদি আসবে, দিদি পাশে আছে, কোনো অসুবিধা নেই। মানে তুমি বলতে চাইছো বঙ্গবন্ধু উৎসবে তোমাকে পেয়ে যাচ্ছে? হ্যাঁ, ফ্রি থাকলে অবশ্যই পেয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো বঙ্গবন্ধু উৎসবে আমি থাকছি না। কেন? 3 দিন ভাই, 2 দিনে কালে ঘাম ছুটে গেছে, 3 দিন করেছে, মানে এবারে 450 না 4 দিন 5 দিদি মরে যাবো দিদি। 450 জনকে এবছর পুরস্কার দিয়েছে, পরের বছর প্রায় 750-800 জন। হ্যাঁ, তবে এই জন্য তো তাকে বললাম, ওই জন্য একসাথে বললাম তো, এটা কজন করতে পারে, এই এত সুন্দর জিনিসটাকে করতে কজন পারে। 3 দিন হচ্ছে, আমি তো বলবো ওপরওয়ালা ইয়ে থাকলে ওটা আরো 5 দিন গিয়ে দাঁড়াক। গোপালদা, টুকাইদা, দেবাশিসদা, যারা যারা আছো, সন্দীপনদা শুনে নাও, আর এটা যদি আমাদের বলগুনা চেয়ারম্যান অর্থাৎ সৌমিক সান্যাল শোনে, তাহলে তো হয়ে গেল। সৌমিক সান্যাল ভীষণ ভালো মানুষ, ও খুশি হবে যে দিদি এই কথাটা বলেছে। যাই হোক, সবার সঙ্গে মজা হবে, আড্ডা হবে, আর গল্প তো হবেই। তবে আপনারা কিন্তু ভুলবেন না, এই পাটুলি আড্ডা যেমন আছে না, সেরকমই আমাদেরও আছে পুজো আড্ডা। আমি দেখতে পাচ্ছি বহু জায়গায় এরকম আড্ডাজন করেছেন। কি এখানে একবার আসবেন নাকি? চলে আসুন আমার সঙ্গে, এবং ঠান্ডা চা, চায়ের আড্ডা মারতে। ঠান্ডা চাই বলা যায়, এখন ঠান্ডা গল্প করতে করতে ঠান্ডা তো হবে, এটা না, এটা ঠান্ডাই দেয়। কারণ আমাকে বলে দিয়েছে, এটা স্পন্সর যিনি আছেন না, দেবজিৎ স্যার, এটা স্পন্সর আছেন, বলেছে শুধুমাত্র খাবি না, শুধুমাত্র দেখাবি। আচ্ছা, এরপরে খাবার পাবো। যাই হোক, এগুলো মজা করছি, সবাই আড্ডা হোক, আমাদের আড্ডাটা এরকম ভাবে জমবে। সবার সঙ্গে দেখা হচ্ছে, নমস্কার, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নতুন এপিসোডে।